সারা বাংলাদেশে তো আসলে এক ধরনের ডানপন্থার উত্থান হচ্ছে, এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এইখানটায় ধরেন যে ডানপন্থাদের যতখানি না আসলে কৃতিত্ব, আমরা যারা ধরেন যে মধ্যমপন্থা কিংবা যারা ধরেন যে বামপন্থা, তাদের ব্যর্থতা আসলে আরও অনেক অনেক বেশি। তো আমি এইটাতে যে খুব বেশি উদ্বিগ্ন সেটা না, আমি মনে করি যে কোনো কোনো সময়ে আপনার এই ধরনের বিষয়গুলো হয়। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে ভয়াবহ বিভেদ দেখা যাচ্ছে, এটার কারণ কি? হ্যাঁ, মানে এটা সবচেয়ে হতাশাজনক একটা ঘটনা। আসলে অভ্যুত্থানের পরে অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো খুবই হতাশাজনক, তার মধ্যে এইটা একটা। এবং প্রথমত এইখানটায় আসলে আমরা সরকারকে ব্লেম করতে হবে। শুরুটা আসলে এটা সরকারের হাত ধরে, মানে আপনার অন্যান্য যারা আপনার ধরেন যে অভ্যুত্থানের পরাজিত শক্তি, তারা তো এই জিনিসগুলো চাইবেই যে আপনার মধ্যে বিভেদ বিভক্তি হোক। কিন্তু আপনি যখন অভ্যুত্থানের একজন প্রতীক, আপনি ডক্টর ইউনূস, আপনাকে আমরা অভ্যুত্থানের সরকারের প্রধান সকল দল মিলে কোনো ধরনের দ্বিমত ছাড়া বানালাম, কিন্তু আপনি শুরু করলেন হচ্ছে ডিভিশন, আপনি শুরু করলেন হচ্ছে অমুক হচ্ছে ব্রেইন বিহাইন্ড দ্য রিভলিউশন কিংবা মাস্টার মাইন্ড, যেটা আমি বলেন না কেন, তার মানে হচ্ছে অন্যরা কিন্তু তত গুরুত্বপূর্ণ না। এই বিভেদের শুরুটা কিন্তু আপনার হাত ধরেই। তারপরে ধরেন যে সরকারিভাবে ঘোষণা না দিয়ে যেরকম একটা কিংস পার্টি হিসেবে তাদেরকে আসলে প্রমোট করার চেষ্টা করা হয়েছে, ঘোষণা দিলে আসলে এই জিনিসটা নিয়ে তেমন কোনো সমস্যা থাকতো না। মানে আমাদের এখানে কিন্তু সরকারি থেকে এর আগেও পার্টি হয়েছে এবং একটা পার্টিতে খুবই পপুলার। সো উনি যে একটা লুকোচুরি করলেন, উনি ঘোষণা দিলেন না, কিন্তু তাদেরকে ধরেন যে যাবতীয় রকমের একটা কিংস পার্টির মতো করে একেবারে নাউরিশ করা, সাপোর্ট দেয়া, এই জিনিসগুলো করে উনি ধরেন যে অন্য পার্টিগুলোর সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি করে ফেলছেন। এবং যখন তাদের আপনার সামনে থাকে পুলিশ, পেছনে থাকে সেনাবাহিনী, এইভাবে যখন প্রোটোকল তাদেরকে যখন দেয়া হয়, জনগণের সঙ্গেও আসলে অভ্যুত্থানের প্রথম শক্তির একটা ডিস্টেন্স তৈরি হয়। এবং জনগণ তো আপনার এই সমস্ত কার্যকারণে তাকে একটা অবিশ্বাস করা, একটু দূরের কিছু মনে করা, এই জাতীয় যে বিষয়গুলো আছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার যখন আমরা পলিটিক্স করি হচ্ছে ধরেন যে আমরা একটা দেশ বানানোর জন্য, একটা রাষ্ট্র বানানোর জন্য আমরা একটা পলিটিক্স করছি, তার মানে হচ্ছে কি আমরা সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, আমি কিছুটা ছাড় দিচ্ছি, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিছুটা ছাড় দেন, যাতে একটা মিডল পয়েন্টে গিয়ে, যেটাকে বলা হয় যে মেল্টিং পয়েন্ট, এরকম একটা জায়গায় গিয়ে আমরা আসলে সামনের দিনের জন্য একটা পরিকল্পনা সাজাইতে পারবো, দেশ গড়তে পারবো, রাষ্ট্র বানাইতে পারবো। আমাদের তো আসলে রাষ্ট্র ছিল না, আমাদের সবসময় এখানে ছিল হচ্ছে লুটেরাদের জন্য রাষ্ট্র, জনগণের পক্ষের কোনো রাষ্ট্র কাঠামো এখানে ছিল না। এবার একটা সুযোগ ছিল যে আমরা সেই রাষ্ট্রটা বানাবো। এই জায়গাটায় যখন আমাদের দলগুলো ধরেন যে এরকম যখন হবে মাইন্ডসেট যে আমি রাষ্ট্র বানাবো, তাহলে কি আমরা সবাই দায়িত্বশীলতার রাজনীতি করব, একজন আরেকজনকে বুঝবো, ছাড় দিব, সে কোথায় আসলে কোন জিনিসটা তার পক্ষে কোনোভাবে অ্যাকসেপ্ট করা সম্ভব না, সেই জায়গাটা আমি তাকে নিয়ে যাব না। সো এরকম, কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আসলে দলগুলোর মধ্যে ধরেন যে বরঞ্চ একটা লুটপাটের একটা প্রতিযোগিতা, ঘোষণা দিয়ে প্রতিযোগিতা করে দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকমের আপনার অশুভ কর্মকাণ্ডে আসলে প্রতিযোগিতা করে তারা আসলে লিপ্ত হয়ে গেছেন। এবং নির্বাচনও একটা ফ্যাক্টর, কিন্তু নির্বাচন তো ধরেন যে আনএভয়েডেবল, নির্বাচন তো আপনার লাগবেই। কিন্তু এই যে এই বিষয়গুলো যখন আপনার হয় যে এই ধরনের হয় হচ্ছে রাজনীতি, আপনি এই রাজনীতিটা করতে চান, তখন কিন্তু আপনার মধ্যে হবে যে প্রতিযোগিতা, তখন আপনি আমাকে মাইনাস করবেন, আমি আপনাকে ঠেলে সরাই দিব, কোনোই মারবো, আমি আগে যাওয়ার চেষ্টা করবো, আমি গিয়ে ধরেন যে ওই যে বঙ্গবন্ধু অ্যাভিনিউর যে আওয়ামী লীগের যে হেড অফিস, এটা আপনার আগে আমি গিয়ে ওখানে দখল করার চেষ্টা করবো, এই প্রতিযোগিতা শুরু করে দিব। সো এইটা হচ্ছে যে আপনার ভয়াবহ যে ঘটনাটা ঘটছে। কিন্তু এখনও যে সব কিছু শেষ হয়ে গেছে এটা আমি মনে করি না। এখনও সুযোগ আছে যে সবাই মিলে যদি আমরা ধরেন যে জুলাই সনদের বাকি অংশটা অন্তত ঠিকঠাক মতো করতে পারি, যে কিভাবে আসলে জুলাই সনদ ইমপ্লিমেন্ট হবে,
এইটা যদি আমরা আসলে একটু যদি ঠিকঠাক করতে পারি, জুলাই সনদ নিয়ে আপনার অনেক ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে, কিন্তু যতটুকুই ঐক্যমত পাওয়া গেছে, আমরা সবসময় আমাদের দল থেকে বলছিলাম যে দায়িত্বশীলতার রাজনীতি হচ্ছে ন্যূনতম যতটুকু সবাইকে পাওয়া যায়। সবাই মানে হচ্ছে অবশ্যই পরাজিত শক্তির বাইরে আমরা যারা জয়ী শক্তি, আমাদের সবাইকে পাওয়া যায়। সেইটা আসলে কত সাস্টেনেবল ওয়েতে আমরা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, এই ইমপ্লিমেন্টেশনের জায়গাটা জরুরি। এইটাকে যদি আমরা আবারও একটা দলের হাতে ছেড়ে দেই, কিংবা ধরেন যে পরবর্তী সংসদ, পরবর্তীতে আপনার বিচার বিভাগের এখতিয়ার করে রেখে দেই, তাহলে আমার ধারণা এই যে ডিভিশন যেটা আপনি এখন দেখছেন, এইটা আরও চরম হবে এবং মানে আরও ভয়াবহ অনেক কিছু হতে পারে। আবারও সেই রাজাকার স্লোগান ফিরে এসেছে, যে ট্যাগ দিয়ে আওয়ামী লীগ গুম খুনের বৈধতা তৈরি করেছিল। আপনার মতামত কি? না, নিশ্চয়ই আপনার মানে বাংলাদেশে যখনই আপনি ধরেন যে এক ধরনের ডিভিশনের রাজনীতি প্রমোট করতে থাকবেন, আপনার এটা অবিসম্ভাবীভাবে আপনার এই শব্দগুলো রাজাকার, শিবির, তারপরে হচ্ছে আপনার অন্য যা যা বলে আর কি, যে আপনার কি বলে বামপন্থী কিংবা নাস্তিক আস্তিক, এই যে কিংবা ধরেন যে ইভেন পাহাড়ি, যত রকমের ডিভিশন বিষয়গুলো আছে আসলে, এই সবগুলো কোনো না কোনো ফর্মে আসলে আসবেই। আমাদের এই যে আগের প্রশ্নে যে আমি যেটা বলছিলাম, যে ডিভিশনের রাজনীতিতে আমরা সরকার থেকে শুরু করে, রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে, অভ্যুত্থানের নেতৃত্ব থেকে শুরু করে অভ্যুত্থানের যাবতীয় স্টেক হোল্ডাররা, মোরাললেস প্রায় সবাই আসলে এই ডিভিশনের রাজনীতি, এই প্রতিযোগিতার রাজনীতিতে আমরা আসলে ঢুকে গেছি। এইটা থেকে আসলে আমাদের মুক্তির উপায় ওই জায়গাটায়, যদি আমরা আসলে সবাই মিলে ভাবি যে ওকে লেটস টেক এ ব্রেক, আমরা আগে আমাদের রাষ্ট্র কাঠামোটা ঠিক করি, এতটুকু সময় পর্যন্ত আমরা সবাই এই প্রতিযোগিতার জায়গাগুলোকে সাইডে রেখে আমরা কাজ করি। এইটা তো আসলে খুব কঠিন কিছু না, এবং আমার ধারণা যদি ঠিকমতো আসলে এই জিনিসগুলোকে আসলে সরকার থেকে শুরু করে সবাই যদি আসলে এখনও যদি চায়, এখনও যদি চেষ্টা করে, আমার ধারণা যে মেজরিটিকে আমরা আসলে পাবো এই দায়িত্বশীলতার রাজনীতির মধ্যে। নতুন বাংলাদেশের বয়ান, রাজনৈতিক বয়ান কেমন হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে নতুন বাংলাদেশ বলতে জিনিসটা কি, এটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। এটা জানি না এই কারণে যে আমাদের নিজেদের বাংলাদেশ আসলে কোনো সময় ছিল না। বাংলাদেশটা ছিল সবসময় হচ্ছে যারা আসলে স্পেসিফিকলি মাফিয়া, যারা স্পেসিফিকলি আপনার মানে এদেশ থেকে আসলে সম্পদ পাচার করতেন, তাদের আসলে ছিল হচ্ছে বাংলাদেশ। সো আমাদের যেহেতু আসলে কোনো রাষ্ট্র প্রকল্প এখানে ছিল না, আমরা আসলে নতুন পুরাতন জানি না। আমরা এখন যেটাই বানাচ্ছি, এটা যদি আমাদের হয়, তাহলে আসলে এটাই হচ্ছে যে আমাদের বাংলাদেশ। এখন কীরকম হইতে পারে যদি বলেন, আমি অন্তত যে জায়গাটা খুব গুরুত্ব দিতে চাই, জোর দিতে চাই, সেটা হচ্ছে যে শুরুটা অন্তত আমরা যদি এটুকু করতে পারি, ন্যূনতম, যে ভাই যেই সরকারে থাকবে তাকে আমরা একটা ন্যূনতম জবাবদিহিতার মধ্যে রাখতে পারবো। তাকে আসলে সে যে কত টাকা আমাদের থেকে তুললো, কোথায় কত টাকা খরচ করলো, সে কোন সিদ্ধান্তটা কোন কারণে নিল, কি আপনার ধরেন যে উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে এই যে যাবতীয় যে বিষয়গুলো, এগুলোতে যদি আমরা তাকে জবাবদিহি করতে পারি, যদি আমরা ধরেন যে কথার কথা আমরা যদি কোনো কারণে আমরা যদি বিক্ষুব্ধ হই এবং ইভেন সরকারের বিরুদ্ধে যদি আমরা আসলে মামলা করতে পারি, মামলা করতে পারাটা খুব জরুরি সরকারের বিরুদ্ধে। আমরা যদি আসলে অনাস্থার মাধ্যমে সরকারকে সরাই দিতে পারি, মানে হচ্ছে যে এক হচ্ছে যে আপনার ম্যান্ডেট ছাড়া কেউ সরকার হবে না, দুই হচ্ছে যে আপনি তাকে আসলে জবাবদিহি করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, প্রয়োজনে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, এবং তিন হচ্ছে যে আপনি একান্ত অসন্তুষ্ট হইলে আপনি আসলে শান্তিপূর্ণভাবে সরকারকে সরাই দিতে পারবেন। প্রতিবার সরকার সরানোর জন্য আপনার আসলে বিপ্লব করতে হবে না, গণঅভ্যুত্থান করতে হবে না। এই তিনটা জিনিস যদি আসলে আমরা পাই, এই তিনটাকে সম্মিলিত করলে হয় হচ্ছে রাষ্ট্রকে জনগণের কাছে জবাবদিহি করা, রাষ্ট্রে জনগণের মালিকানা। যদি আমরা আসলে মানে একটা ওয়ার্ডে যদি আসলে বলতে চাই, এটুকু যদি আসলে আমরা শুরু করতে পারি, তাহলে আমি মনে করবো যে একটা বড় অর্জন, এবং এইটা শুরু করতে পারলে আসলে ধাপে ধাপে অনেকগুলো জিনিস নিশ্চয়ই হবে। আপনি কি মনে করেন ঢাবিতে শিবিরের উত্থান হয়েছে? মানে শুধু ঢাবিতে কেন, সারা বাংলাদেশে তো আসলে এক ধরনের ডানপন্থার উত্থান হচ্ছে, এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই বা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এইখানটায় ধরেন যে ডানপন্থাদের যতখানি না আসলে কৃতিত্ব, আমরা যারা ধরেন যে মধ্যমপন্থা কিংবা যারা ধরেন যে বামপন্থা, তাদের ব্যর্থতা আসলে আরও অনেক অনেক বেশি। তো আমি এইটাতে যে খুব বেশি উদ্বিগ্ন সেটা না,
আমি মনে করি যে কোনো কোনো সময়ে আপনার এই ধরনের বিষয়গুলো হয়, কিন্তু বাংলাদেশের জনগণ হচ্ছে কি, এরা আসলে কোনো মনে করেন যে এক্সট্রিমিজম পছন্দ করে না, সেটা ডান হোক বাম হোক, কোনো ধরনের এক্সট্রিমিজম কিন্তু বাংলাদেশের জন্য, এটা হচ্ছে আপনার ধরেন যে নরম মাটির একটা দেশ, হ্যাঁ। সো এইখানকার মানুষের মনও কিন্তু হচ্ছে আপনার সমঝোতার, আপনার 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 মনে করেন যে একজন আরেকজনের জন্য কতটুকু আসলে স্যাক্রিফাইস করা যায় এই জায়গাগুলোতে, এখানে কেউ কারোর উপর কোনো কিছু চাপায় দেয়া, এটা আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণ কিছু সময়ের জন্য, মানে যখন একটা এক্সট্রিম সিচুয়েশন হয় না, এর পরবর্তীতে সমাজের মধ্যে কিছু ধরনের মনে করেন যে কারো কারো প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, কারো কারোর মধ্যে ধরেন যে অস্থিরতাকে ব্যবহার করার একটা প্রচেষ্টা তৈরি হয়। এই সময় আমাদের কাছে মনে হয় যে হায় হায় সব গেল, ডান হয়ে গেল, বাম হয়ে গেল, এরকম। কিন্তু আমি মনে করি যে আসলে আমরা যদি ওই যে রাষ্ট্র গঠনের যে প্রকল্পের কথা আমি বারবার জোর দিচ্ছি, সেই জায়গাটায় যদি আমরা ফোকাস করি, আপনি দেখবেন যে বাংলাদেশের জনগণ এই যে ধরেন যে এখন যে মববাজি হচ্ছে, মব সন্ত্রাস আসলে হচ্ছে, কিংবা ধরেন যে মানে লুটপাট জুলুমের যে একটা প্রতিযোগিতা হচ্ছে, আমরা যদি আসলে এই রাষ্ট্র প্রকল্পটাকে যদি সামনে নিয়ে আসতে পারি, এটাতে যদি সরকারের থেকে আসলে এই উদ্যোগটা নিতে হবে, প্রধান পলিটিক্যাল পার্টিগুলোকে আসলে এই জায়গায় আপনার সবচেয়ে অ্যাক্টিভলি আসলে কাজ করতে হবে। এটুক যদি আসলে আমরা করি, আমার ধারণা যে এই যে তথাকথিত ডানপন্থার উত্থান কিংবা এর কোনো রিয়াকশন, এর কোনো ফাঁদে আসলে বাংলাদেশ পড়বে না। বাংলাদেশ সবসময় আসলে মধ্যম পন্থার দেশ, এখানে আপনার ধর্ম থেকে শুরু করে আপনি যদি যা কিছু বলেন, কোনো কিছুই কিন্তু এখানে কোনো এক্সট্রিম যে ভার্সনগুলো সেগুলো কিন্তু এখানে নাই। কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থাতেই ভাবি না যে একজনে চুরি করলো দেখে তার হাত কেটে ফেলা হবে, এটা আমরা কোনো অবস্থাতে ভাবি না। কিংবা ধরেন যে আপনার বামপন্থার মতো একদম সমাজ পরিবার সব কিছু ত্যাগ করে দিয়ে আপনার ধরেন যে একটা 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 সাধনা করতে হবে, এগুলো কিন্তু আমরা ভাবি না। আমরা কিন্তু ঈদের দিন নামাজও পড়ি, আবার ধরেন যে আমার বন্ধুটার যেদিন পূজা, তার পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খাই, এই সবাইকে নিয়ে চলার বাংলাদেশ কিন্তু আমরা 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 কিন্তু কোনো অবস্থাতে কোনো খুব চরম কোনো কিছুকে পছন্দ করি না, এবং আমি বিশ্বাস করি যে এই ফাঁদে বাংলাদেশ আসলে পড়বে না।